আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসাবে বাংলাদেশ কিন্তু আজকে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে। দেখেন, 12 জানুয়ারি ডেডলাইন দেওয়া ছিল এবং এই ডেটের ভিতরে কিন্তু আপনাদেরকে অলরেডি দল ঘোষণা করে দেওয়া কথা ছিল। তার আগেই কিন্তু তারা দলটা দিয়ে দিয়েছে। খুব বেশি প্রেডিকশন আসলে এখানে জায়গা ছিল বলে কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ সাকিব তামিম ইস্যুটাই কিন্তু এখানে সবচেয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে ছিল। সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন এখন পর্যন্ত সে কিন্তু টেস্টে পাস করতে পারেনি। এটা আমাদের জন্য অনেক বড় একটা সেটব্যাক। দেখেন, সাকিব আল হাসান তার সম্পর্কে বিস্তারিত বলতে গেলে হয়তো বললে আপনি শেষ করতে পারবেন না, কোনো রকম স্ট্যাটস দিয়ে আপনি তাকে বিবেচনা করতে পারবেন না। সাকিব আল হাসান স্কোয়াডে নেই, এটাই খবর, এটাই সবচেয়ে বড় খবর। সাকিব আল হাসান কিন্তু স্কোয়াডে নেই। তামিম ইকবাল খানের একটা অপরচুনিটি ছিল, বাট সে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে হয়তো সে এখনো মানসিকভাবে খেলার প্রস্তুতি নিতে পারেনি। সবকিছু মিলে তামিম ইকবাল খান সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ 5 পাণ্ডবের মাত্র 2 পাণ্ডব মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফ্লাইট ধরবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে যদি একটু বলতে চাই, বাংলাদেশে কিন্তু গ্রুপ স্টেজে 3টা ম্যাচ রয়েছে এবং 3টি ম্যাচই একটি অনুষ্ঠিত হবে দুবাইতে এবং একটি লাহোরে এবং একটি রাওয়ালপিন্ডির মাঠে। ভারতের এগেনস্টে বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, এরপর যথাযথ পাকিস্তান এবং নিউজিল্যান্ড। 3টে কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ এবং যদিও ওয়ানডে ফরম্যাটটা হিসাবে বিবেচনা করলে আমরা একটু এগিয়ে, কারণ টি20 এবং টেস্টে কিন্তু ওয়ানডেতে আমাদের পারফরমেন্সটা ভালো। তারপরেও ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড 3টে কিন্তু শক্ত প্রতিপক্ষ। আপনাকে ম্যাচ বের করতে হলে রান করতে হবে, আপনার বোলারদেরকে সাপোর্ট দিতে হবে, আপনার ফিল্ডিংয়ে রান সেভ করতে হবে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা কেমন হলো সে ব্যাপারে বিস্তারিত বলবো। আগে কিন্তু বলেছি সাকিব এবং তামিম ইকবাল কেউই নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অনেক কিছু হলেও হতে পারতো। সাকিব আল হাসান যদি পাস করে যেতেন হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিকে তাকে দেখতে পারতাম। তামিম ইকবাল খান নিজে নামটা উইথড্র করে নিয়েছেন এবং শুধু সে চ্যাম্পিয়ন্স ট্রফি না, সে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে বিদায় বলে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা সেটব্যাক, কারণ বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারের একজন তামিম ইকবাল খান। একজন বললেও কিন্তু ভুল বলা হবে, আমি যদি বলি সেরা ওপেনারই তিনি তাও কিন্তু ভুল বলা হবে না। সে কিন্তু প্রায় 15-16টা বছর ধরে বাংলাদেশের একটি প্রান্ত আগলে রেখে তার সাথে কিন্তু প্রায় 20 জনের উপরে ওপেনার চেঞ্জ হয়েছে, কিন্তু তামিম ইকবাল খান এখন আর আমাদের মাঝে নেই। আমাদেরকে বাস্তবতাটা মেনে নিতে হবে এবং মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার চেয়ে বড় খবর, লিটন কুমার দাসকেও কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করব। দেখেন, তার ধারাবাহিক ফর্ম ব্যর্থতা কিন্তু আমরা এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আসার পরে সে যখন ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেন করছে সেখানেও কিন্তু সে ব্যাটে রান পাচ্ছে না। গত ম্যাচে সে কিছু রান পেলেও এর আগের ম্যাচে কিন্তু তাকে ঢাকা ক্যাপিটালস ড্রপ করেছে প্লেইং 11 থেকে। সব কিছু মিলে কেমন হলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড? আমি যদি ওপেনারদের কথায় আসি, প্রথমে তানজিদ হাসান তামিম, ইয়াং ব্লাড, তাকে আবার প্রায়োরিটি দেওয়া হয়েছে। 2023 বিশ্বকাপের পর বাংলাদেশের আরেক ইয়াংস্টার আন্ডার-19 খেলে এবং তাকে কিন্তু আমরা আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। যদিও খুব একটা ছন্দে আছেন বললে ভুল বলা হবে, বিপিএল তার ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না, বাট তারপরেও নির্বাচনটা কিন্তু তার উপরে আস্থা রেখেছে। সৌম্য সরকার, এটি অটো চয়েস, আপনাকে রাখতেই হতো। সৌম্য সরকার যদিও এখন ইনজুর্ড, রংপুর রাইডার্সের হয়ে তার বিপিএল খেলার কথা ছিল, বাট তারপরেও তার যে ফর্ম, সে ফর্মটা কিন্তু সে ক্যারি করেছে এবং আমার যতটুকু ধারণা সে কিন্তু ইনজুরি মুক্ত হয়ে এবং কোনো রকম আশঙ্কা বিসিবি নেবে না বলেই তারা কিন্তু বিপিএল এ সৌম্য সরকারকে এখন আর কোনো খেলার পারমিশন দেয়নি। সে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে খেলবে। পারভেজ হোসেন ইমন, দেখেন এই কলটা নিয়ে আমি একটু বিস্তারিত বলতে চাই। পারভেজ হোসেন ইমনকে যতটুকু আমরা বুঝতে পারছি তাকে হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছে, বাট এখানে কিছু আলোচনা আছে, এই আলোচনাটা পরে যাব। বাকি দলগুলো যদি একটু বলি, মুশফিকুর রহিম অটো চয়েস থাকতেই হতো। তৌহিদ হৃদয়, এখানে আসলে ডিবেট করার কোনো কিছু নেই। মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, জাকির আলী অনিক, রিশাদ হাসান, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। দেখেন, এই টিমটাতে আপনি খুব বেশি পরিবর্তন দেখতে পারবেন না, বা খুব বেশি পরিবর্তন নিয়ে আপনার কথা বলার কিন্তু স্কোপও আপনার নেই। কিছু কিছু প্লেয়ার কিন্তু অলরেডি এই 15 জনের স্কোয়াডে ফিক্সড ছিল। যেমন আমি বলারদের কথা যদি একটু বলি, তানজিদ হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান 4 পেসার।
4 পেসার আপনাকে নিতেই হতো, কারণ দুবাইয়ের পিচের পরে আপনি যখন পাকিস্তানের পিচে খেলবেন ডেফিনেটলি একটা ফাস্ট পিচ, এখানে হয়তো 300 রান হবে এবং 300 রান কিন্তু চেজও হবে। তো ফার্স্ট পিচের কথা বিবেচনা করে হাসান মাহমুদ এবং শরীফুল ইসলামের ফর্মটা একেবারেই নেই, বিপিএলও তার আমরা তাকে দেখতে পাচ্ছি না। হাসান মাহমুদকে একটু আনলাকি বলবো, বাট আসলে টিম কম্বিনেশনের ক্ষেত্রে আপনি নাহিদ রানাকে ড্রপ করতে পারবেন না। তার যে হাইটের একটি অ্যাডভান্টেজ আছে এবং পাশাপাশি সে কিন্তু এখন একটা ভালো টাচে আছে। তো আমার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে সে টি-20 খেলার পরে ওয়ানডেতেও তাকে অভিষেক করিয়ে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ট্রাম্প কার্ড কিন্তু হতে পারে নাহিদ রানা। ব্যাটসম্যানের কথার দিকে যদি বলি, তানজিদ তামিম, সৌম্য সরকার আমাদের ওপেনার্স, দেন নাজমুল হাসান শান্ত অটো চয়েস, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার, জাকির আলী অনেক, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ। সাকিব আল হাসান খেললে হয়তো নাসুম আহমেদকে আমরা স্কোয়াডে দেখতাম না, কারণ আমাদের একটা লেফট আর্ম স্পিনারের অপশন কিন্তু আমাদের রাখতেই হতো। আপনি যদি লেফট আর্ম স্পিনারের কথা বলেন, একজন শুধু মোস্তাফিজুর রহমান, আর লেফট আর্ম স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। যে কথাটা আমি বলছিলাম যে এখানে পারভেজ হোসেন ইমনের ইনক্লুশনটা নিয়ে কিন্তু একটু ডিবেট করার অপশন রয়েছে। আপনি লিটন কুমার দাসকে ড্রপ করতে পারেন তার ব্যাটিং পারফরমেন্স দেখে, বাট সে কিন্তু একজন ব্যাকআপ কিপার হিসেবেও কাজ করছিল। আপনি মুশফিকুর রহিম যদি বাই এনি চান্স ইনজুরি ফেস করেন, তখন কিন্তু আপনাকে জাকির আলী অনেক অথবা নাজমুল হাসান শান্ত, কারণ আমরা শান্তকে দেখেছি তার এবার সে বিপিএলে কিপিং করেছে বরিশালের হয়ে, যদিও তার এক্সপিরিয়েন্সটা অনেক কম, বাট তারপরেও নাজমুল হোসেন শান্ত অথবা জাকির আলী অনেক, দুজনের একজনের উপর আপনাকে কিন্তু কিপিংয়ের দায়িত্বটা দিতে হবে। তো এই ক্ষেত্রে পারভেজ হোসেন ইমনকে আমি যতটুকু ক্রেডিট করতে পারছি, হয়তো প্লেইং 11 আমরা দেখবো না, কারণ পারভেজ হোসেন ইমনকে প্লেইং 11-এ রাখতে হলে আপনাকে টপ 3-তে খেলাতে হবে। সে কিন্তু মিডল অর্ডারে স্যুট করবে এবং মিডল অর্ডারটা কিন্তু অলরেডি কম্প্যাক্ট। আপনি মুশফিকুর রহিমের কথা বলেন, আপনি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন, তৌহিদ হৃদয়, জাকির আলী অনেক এবং তারপরে আছে মেহেদী হাসান মিরাজ। সো মিডল অর্ডারে আসলে কোনো স্কোপ নেই। আপনি তানজিদ হাসান তামিমের কথা বলেন, সৌম্য সরকার, নাজমুল শান্ত, এটাই হয়তো আমাদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির টপ 3 ব্যাটার হতে যাচ্ছে। সৌম্য সরকারকে আপনি ড্রপ করবেন না। তানজিদ তামিমের আন্ডার-19 বিশ্বকাপ খেলার পরে কিন্তু 2019 বিশ্বকাপ খেলাও তার এক্সপিরিয়েন্স রয়েছে, শান্ত এজ এ ক্যাপ্টেন। সো আমি ডেফিনেটলি তাকে ওপেনিংয়ে কোনো স্লটে হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে তারা নিয়েছে, বাট এখানে দুটো অপশন আমাদের হাতে অ্যাভেলেবল ছিল। একজনের কথা যদি বলি, নুরুল হাসান সোহান কিন্তু দেখেন একদম ভালো ফর্মে আছে, ভালো টাচে আছে, আপনি কিন্তু তাকে ব্যাকআপ কিপিং হিসেবে রাখতে পারতেন। বাই এনি চান্স মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম অথবা জাকির আলী অনেক কেউ যদি ইনজুরি হয়, তখন কিন্তু আমাদের ফিনিশিং টাচেও আপনি নুরুল হাসান সোহানকে খেলাতে পারেন। তার ছন্দটা কিন্তু এখন রয়েছে এবং সে অ্যাজ এ কিপিং সে কিন্তু বাংলাদেশের অন্যতম সেরা কিপার। দেখেন এখন আপনি বলতে পারেন যে টি-20 ব্যাটসম্যানকে আপনি কেন ওয়ানডেতে খেলাবেন, বাট নুরুল হাসান সোহানকে আপনি যদি মিডল অর্ডারে একটা সুযোগ দিতেন ব্যাকআপ অপশন হিসেবে, আমার মনে হয় পারভেজ হোসেন ইমনের চেয়ে নুরুল হাসান সোহান এখানে একটা বেটার অপশন হতে পারতো। আরেকটা অপশনের কথা যদি আমি বলি, সাব্বির রহমান রুম্মান। দেখেন সাব্বির রহমান রুম্মান রিসেন্টলি ফর্মে এসেছে, তার হাতে কিন্তু স্ট্রোক আছে এবং যে পয়েন্টটা বিবেচনা আমি কথাটা বললাম, সাব্বির রহমান রুম্মান কিন্তু পেস বোলিংটা সবচেয়ে ভালো খেলে। পাকিস্তানের পিচ বলেন বা দুবাই পিচ বলেন, আইসিসি টুর্নামেন্টে এবার কিন্তু রান হবে এবং পেস বোলিং অপশনে আপনি মিডল অর্ডারে বলেন বা লোয়ার মিডল অর্ডারে বলেন, সাব্বির রহমান রুম্মান একজন ভালো অপশন হতে পারতো। আপনি কিন্তু তাকে ব্যাকআপ হিসাবে আপনি হয়তো পাওয়ার প্লেতেও খেলাতে পারতেন, হয়তো ওপেনিংয়ে বা নাম্বার 3 স্লটও কিন্তু আপনি খেলাতে পারতেন যদি কোনো আপনার প্লেয়ার ইনজুরি হয়। তো পারভেজ হোসেন ইমন বাদে বাকি যে টিমটা নির্বাচন প্যানেল দিয়েছে, আমার মনে হয় এখানে আসলে ডিবেট করার মতো তেমন কোনো অপশন নেই। পারভেজ হোসেন ইমন ডেফিনেটলি একজন ট্যালেন্টেড প্লেয়ার, আমরা টি-20-তে তাকে দেখেছি, সে খুবই ভালো ফর্মে ছিল, খুবই ভালো পারফরমেন্সও করেছে, কিন্তু বিপিএল এর রিসেন্ট পারফরমেন্স এবং ওয়ানডে ফরম্যাট বিবেচনায়, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওয়ানডে ফরম্যাট বিবেচনায় আমি মনে করি নুরুল হাসান সোহান অথবা সাব্বির রহমান রুম্মান কিন্তু আপনাকে বেটার অপশন দিতে পারতো। আমি নুরুল হাসান সোহানের কিপিংয়ের কথা বললাম, সাব্বির রহমান রুম্মান কিন্তু পার্ট টাইম লেগ স্পিনটা করে। যদি আপনি রিশাদ হোসেন আপনার টিমে আছে, আপনি তাকে খেলাতেই পারেন, বা জাস্ট আমি অপশনগুলোর কথা বলছি। পারভেজ হোসেন ইমনের কাছ থেকে আপনি কিন্তু ব্যাটিং ছাড়া অন্য কোনো অপশন কিন্তু পাবেন না। সো লিটন দাসকে ড্রপ করে আপনি কিন্তু আপনার কিপিংটাকেও ভালনারেবল করে দিয়েছেন। অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু এক্সপার্ট কোনো কিপার আপনি অপশনে রাখতে পারছেন না। তো সবকিছু মিলে আমার মনে হয়, যেহেতু সাকিব নেই, তামিম ইকবাল নেই, আমাদের 15 জনের স্কোয়াডে 14 জন স্কোয়াড ফিক্সড ছিল এবং ফিক্সড হয়েছে, ফিক্সড আছে। 15 নাম্বার স্কোয়াডটা নিয়ে একটু ডিবেটের অপশন রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।